আসসালামু আলাইকুম স্টুডেন্ট। ক্লাস 12-এর শিকার পড়ানো হয়েছে, কেমন লেগেছে জানি না, তোমরা ফিডব্যাক আমাকে জানাবে। আজকে একটা নতুন পর্ব তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব। প্রথমে একটি গল্প তোমাদের পড়ানো হয়ে গেছে, কে বাঁচায় কে বাঁচে। সর্বমোট উচ্চ মাধ্যমিকের জন্য 3টে গল্প আছে, তার মধ্যে আমরা দ্বিতীয় গল্প ভাতটি আগামী ক্লাসের দিকে আলোচনা করব। তার আগে আজকে 3 নম্বর গল্পটি আলাপ আলোচনা করে নিই। গল্পের নাম ভারতবর্ষ। স্বতন্ত্র ঐতিহ্যশালী চিরায়ত সময়ের প্রবাহিত ধারায় যে ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসের রূপরেখায় বিস্তার করেছে, সেই ভারতবর্ষ এবং সেই ভারতবর্ষের টলমলে ঐতিহ্যের বুকে যখন আঘাত লাগতে শুরু করে, কোথাও না কোথাও কিছু শৈলী সত্তা বিশিষ্ট লেখক আছে যারা ভারতের সেই ঐতিহ্যকে পুনরুদ্ধারের প্রচেষ্টা করে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করে ভারত আসলে বৈচিত্র্যতার মধ্যে ঐক্যের এক সহাবস্থানের রূপরেখা। ঠিক সেমনই একজন মানুষ, মুর্শিদাবাদের মানুষ সৈয়দ মুস্তফা সিরাজ। সেই সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম একটি বিখ্যাত গল্প, ছোট গল্প, যার নাম ভারতবর্ষ। আসলে গল্প বিশেষ, কিন্তু গল্পের মধ্যে দিয়েও প্রাবন্ধিকতার একটি ধাঁচ বা ছক লক্ষ্য করা যায়। 1930, তোমরা বোর্ডের দিকে দেখতে পাবে, 1930 খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা সিরাজ জন্মগ্রহণ করেন। 2012 খ্রিস্টাব্দে তিনি প্রয়াণ বা মৃত্যুবরণ করেন। তার লেখা বিখ্যাত কতকগুলি সৃষ্টির নাম এখানে দিয়েছি: অলিক মানুষ, নীলধরের নটি, ভালোবাসা ও ডাউন ট্রেন। সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ আলোচনা করার পূর্বে মুস্তফা সিরাজ সম্পর্কে এবং তার লেখর শৈলী সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা যাক। সাধারণত সৈয়দ মুস্তফা সিরাজের বাবা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন এবং তার দাদু ফরাজি আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই দেশতান্ত্রিকতা, রাজনৈতিক প্লট, প্রেক্ষাপট এবং পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সঙ্গে তার মনের মধ্যে দিয়ে একটি যোগসাজশ বা যোগসূত্র লুকানো ছিল। বাবা যেহেতু পলিটিক্যাল এজেন্ডা নিয়েই বাস করতেন, খুব স্বাভাবিকভাবেই সৈয়দ মুস্তফা সিরাজের মধ্যে দিয়েও সমাজের নিম্নবর্গীয় মানুষের প্রতি একটি প্রেরণা, চেতনা এবং তাদের জন্য তার মন কেঁদে ওঠার কথা বলা হয়েছে। ভাগীরথীর পশ্চিম তীরের যে সমস্ত জায়গা আমরা সাধারণত রাঢ়বঙ্গ বলি, বাংলা প্রচুর সাহিত্যিকের লেখালেখির মধ্যে রাঢ়বঙ্গের কথা উঠেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাগের উপকথার মধ্যে দিয়ে আমরা একেবারে রাঢ়বঙ্গীয় বা নিম্নবর্গীয় মানুষের জীবন উপাখ্যান যেমন দেখতে পেয়েছি, আরণ্যকের মধ্যে দিয়েও যেমন আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের মানুষের জীবনযাত্রার কথা লক্ষ্য করতে পেরেছি, ঠিক তেমনই সৈয়দ মুস্তফা সিরাজ সেই রাঢ়বঙ্গীয় মানুষ এবং নিম্নবর্গীয় মানুষের জীবন চেতনা, যে মানুষের কথা কেউ বলে না, সেই মানুষের কথা বলার কিন্তু সূত্রধার হিসাবে উনি উপস্থিত হয়েছেন। ভারতবর্ষ হয়েছেন চেতনাবদ্ধ মানুষের রূপরেখার গ্রন্থনের সূত্রধর সেই সৈয়দ মুস্তফা সিরাজ, যার লেখার মধ্যে দিয়ে ভারতবর্ষের রূপচিত্র কেমনভাবে প্রকাশিত হয়েছে সেটা তুমি বোঝো। দেখো, কখনো কখনো গল্প চলে আসে সময়ের সূত্র ধরে, সময় তার প্রাসঙ্গিকতার কাহিনী কিন্তু আসতে শুরু করে এবং খুব ভালো লাগার জায়গা বিগত কত বছরের প্রেক্ষাপট বা কতকগুলো এই পিছনে চলে যাওয়া ভারতবর্ষের দুটো একটি বছর যদি তোমরা তাকাতে শুরু করো, ভারতবর্ষে কোথাও হঠাৎ করে ধর্মীয় বিভাজনের রূপরেখা প্রকাশিত হতে শুরু করছে, কোথাও একটা হিন্দুত্ববাদ, কোথাও একটা মৌলবাদ, এই সমস্ত চেতনাবদ্ধ রূপরেখা কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রকাশিত পেতে শুরু করেছে। কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া বঞ্চিত মানুষ, তার কাছে ধর্ম কোথায়? ধর্ম তো এক ধরনের বিলাসিতার রূপান্তর মাত্র। বঞ্চিত মানুষ তার বেঁচে থাকার রূপরেখার গ্রাজি হিসেবে একটা বড় শিকড় ধরতে চেষ্টা করে, বড় ডাল ধরতে শুরু করে। এই বড় ডাল তো ধর্ম মাত্র, তাই ধর্মের বাইরে তো আসলে বঞ্চিত মানুষের একটা ধর্ম হতে পারে না। দেশ, রাষ্ট্র এবং মানবিকতার দিক শিখাই তো মানুষের কাছেই ধর্ম, সেই ধর্মের কথাই। এবং ভারতবর্ষ যে আসলে একটা ঐতিহ্যবাদের নাম, যেখানে ধর্মের কোনো প্লট বা প্রেক্ষাপট থাকতে পারে না, সেই গল্পের নামই কিন্তু ভারতবর্ষ। সাধারণত ভারতবর্ষ গল্পের মধ্যে যদি প্রবেশ করা যায়, কাহিনীর একটুখানি প্লট বা প্রস্তর বা রূপরেখা তোমাদের কাছে একটা পৌঁছে দিই। দেখো গল্পটি ঠিক কীভাবে এসে হাজির হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। গল্পের মধ্যে দিয়ে বঞ্চিত মানুষের উপাখ্যান সাজানো রয়েছে, তাদের কথা, তাদের গ্রন্থন নিশ্চিতভাবেই গল্পের মধ্যে তুমি খুঁজে পাবে। এখন এই কাহিনীর মধ্যে যদি আমরা প্রবেশ করলে দেখতে পাবো, আসলে যে কথাটি বলেছিলাম, গল্প বা লেখক বা কবিরা যারা থাকেন তারা এককালীন হন না, তারা সমকালীন যেমন হয় তেমন সমকালীন সময়কে কিন্তু টপকীয় স্তরকে কিন্তু পার করে দিয়েও কিন্তু বেরিয়ে পড়েন। কাহিনীর মধ্যে প্রবেশ করলে ঠিক দেখা যেতে পারে ঠিক এরকম একটি মোড়ের মাথা রয়েছে। ধরো মনে করো যেখান থেকে একটা টার্ন নিচ্ছে, সাধারণত এই ধরনের মোড়ের মাথায় এখানে কিছু দোকান আছে,
কিছু হাস্কিং মেশিন আছে, কিছু চায়ের দোকান আছে, কিছু মিষ্টির দোকান রয়েছে। সেই দোকানগুলো যেখানে সাজানো রয়েছে সেরকম একটা স্তর বা চিত্রকলা এখানে প্রবেশ করানো রয়েছে। এই ধরনের একটি মোড়, যে মোড়গুলো আসলে বাঙালির ঐতিহ্যের সাথে সংযুক্ত, এরকম একটি তেমাথা, এরকম একটি চৌমাথা, এই যে মোড়ের মাথাকে কেন্দ্র করেই বাঙালির একটি কালচার ফুটে ওঠে। একটি তেমাথা বলো বা একটি চৌমাথা বলো বা একটি মোড়ের মাথা বলো, এই যে বিভিন্ন মাথাগুলো, এই প্রত্যেকটি মাথাকে কেন্দ্র করে অল্প বিস্তর দোকানপাট। এগুলো কিন্তু কোনো নাগরিক সভ্যতার কোনো মার্কেটিং নয়। মনে করো একটি ছোট্ট দুটো চায়ের দোকান, দুটো মিষ্টির দোকান, একটি মেডিসিন শপের দোকান, এবং সেই দোকানগুলোকে নিয়েই বাঙালির এবং দেশীয় আরবান রুরাল সোসাইটির যে সমস্ত কালচারগুলো ফুটে উঠেছে, সেই কালচারের মধ্যে কিন্তু এই ধরনের মোড়ের মাথাগুলো কিন্তু জায়গা লাভ করে। এবং যেখানে একটি স্বতন্ত্র ঐতিহ্যবোধের পৃথিবী বাস করে, গল্পের মধ্যে ঠিক দেখলে ঠিক সেই জায়গাটাই দেখলে দেখা যেতে পারে। গল্পের সংক্ষেপিত রূপ আছে একটু তোমাদের কাছে তুলে ধরবো, বিশ্লেষণগুলো নিশ্চিতভাবে পরের ক্লাসে করব। কি আছে সেই গল্পটি? গল্পটি রয়েছে এরকম: গ্রামের একটি চায়ের দোকান, একেবারে মনে করো যে নিচু স্তরীয় গ্রাম্য অঞ্চল, রাঢ়বঙ্গীয় গ্রাম। সেই গ্রামের মোড়ে একটি চায়ের দোকান আছে, একটি না একাধিক দোকান আছে, মিষ্টির দোকান আছে, হাস্কিং মেশিন আছে, জামা কাপড়ের দোকান আছে, যেখানে সভ্যতার আলোক রশ্মি খুব একটা বেশি পৌঁছায়নি। সন্ধে গড়ালে যেখানে অন্ধকারের ভয়াবহ রূপকল্প বলো বা মানে অনুন্নয়নের একটি প্রভাব যেখানে পড়তে শুরু করে, সেই পরিবেশের মধ্যে দিয়ে চাওয়ালা জগার দোকানে দিনে দিনে ভিড় নামতে শুরু করে। শীতকালে বৃষ্টি, সেই বৃষ্টিকে নিয়ে গ্রাম্য অঞ্চলের মানুষের, ডাকাবুকো মানুষেরা নানান প্রচলিত প্রবাদ দিয়েছেন। কেউ বলছেন ফাঁপি, কেউ বলছে ডাউর, কেউ বলছেন পৌষে বাদলা। এই যে নানান গল্প কথা এখানে লুকানো রয়েছে, যেগুলো প্রচলিত সমাজের একটি মিথ মাত্র। সেই প্রচলিত সমাজের একটি মিথ বা একটা সামাজিক গ্রন্থনগত রূপরেখা গল্পের মধ্যে রয়েছে। যে গ্রন্থনগত রূপরেখা, যে চায়ের দোকান আসলে সভ্যতা বা উন্নয়নের একটি জগৎ রশ্মি মাত্র। এই উনুনের চারপাশটাতে দাঁড়িয়ে মানুষ তার জীবনের বিভিন্ন গল্পগাথাকে প্রকাশ করতে শুরু করে। জীবন মানে এরকম, জীবন মানে এরকম, পৃথিবী মানে এই, পৃথিবীর ধারাবাহিক রূপরেখা এইভাবে চলছে, ঠিক সেই রকম একটি অবস্থা। নানান মানুষ আড্ডা গল্পে যখন ব্যস্ত, হঠাৎ করে একটা ক্ষয়িষ্ণু খরবটে বুড়ো থুড়থুড়ে বুড়ি হাতে একটি বেঁটে ছড়ি নিয়ে বা লাঠি নিয়ে ওই বৃষ্টির মধ্যে দিয়ে ভিজতে ভিজতে চায়ের দোকানে এসে হাজির হলো। অল্প একটু চা পান করবে, গ্রাম্য মানুষের লোক একেবারে তাকে তেজি টাট্টু ঘোড়ার মতো করে বুড়িকে স্ল্যাং বা মনে করো ব্যঙ্গোক্তি করতে শুরু করে দিল। খুব স্বাভাবিক, প্রকৃতির মধ্যে যখন এই ধরনের বৃষ্টি, এই ধরনের বজ্রপাত ধরতে শুরু করে, কোথায় একটা ক্ষয়িষ্ণু খরবটে বুড়ি এসে হাজির হতে পারে? বুড়িকে পরিচয় জানতে চাওয়া হয়েছিল, বুড়ির পরিচয় দিইনি, এবং বুড়ির অসহায়তাও কিন্তু সেই মুহূর্তে কেউ পাশে দাঁড়ায়নি, যদিও তাকে দাঁড়ানো উচিত ছিল। ভারতবর্ষের মানসিকতায় কোথায় ক্ষয়িষ্ণু হতে শুরু করছে দেখো, গল্পের মধ্যে আসছে সেটি। তারপরে হতে শুরু করলো, হঠাৎ করে বৃষ্টি থামলো 2-1 দিন পরে, বুড়িকে দেখা গেল যে বুড়ি একটি গাছে হেলান দিয়ে বসে রয়েছে, গাছের কোঠরে, এবং দেখে মনে হলো বুড়ি নিশ্চিতভাবে মারা গেছেন। সেই বুড়িকে নিয়ে হঠাৎ করে মুসলমান পাড়ার ছেলেরা তাকে চ্যাংদোলা করে নিয়ে পিঠে চাপিয়ে শবদেহকে নিয়ে কবরস্থ করার জন্য নিয়ে আসবে। তাকে যখন কবরস্থ করে নিয়ে যাওয়ার জন্য আসবে, তখনই কত হিন্দু ধর্মীয়লম্বী মানুষরা তারা বলতে শুরু করবে, না তোমরা কেন এইভাবে ওকে কবরস্থ করবে? এ বুড়ির কি আসলে কোনো পরিচয় ছিল? আত্মপরিচয়হীন একজন বুড়ি প্রকৃতির রোষানলের মধ্যে দিয়ে যখন বেঁচে ছিল, তাকে কেউ কোনো রকমের হেল্প করা বা সাহায্য করার মানসিকতা দেখায়নি। হঠাৎ করে একটি বুড়ির লাশ, এ সমাজ, এ সভ্যতা এমন ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে যেখানে মৃত লাশ নিয়েও রাজনীতি হতে শুরু করে। এ রাজনীতি কখনো ভোট বা সিম্বল ভিত্তিক রাজনৈতিক প্রচার, এ রাজনীতি কখনো ধর্মতান্ত্রিকতার কোঠরে অবস্থান করে। এই বুড়ি আজকে ধর্মতান্ত্রিকতার শিকার মাত্র, যেখানে করিম ফরাজি, যেখানে ভট্টাচার্য মশাই, যেখানে আরও এই সমস্ত ধর্মের একটা প্রতিনিধি স্থানীয় চরিত্র। আসলে এই ক্যারেক্টারগুলো তো ক্যারেক্টার নয়, এই চরিত্রগুলো তো একটি ধর্ম বা একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে মাত্র, এবং প্রত্যেকটি প্রতিনিধিত্ব করা চরিত্রই আসলে ধর্মের কৃত্রিমতার শিকার। যে ধর্মে আসলে মানবিকতা এবং বিবেক এবং ভারতবর্ষের স্বতন্ত্র ঐতিহ্য আদর্শ থেকে আসলে সহস্র মাইল দূরে সরে গেছে, সেই দেশ বা সেই ভাবনার গল্পই তো ভারতবর্ষ। তার
তারপরে বুড়ির লাশকে নিয়ে আতঙ্কের একটি হল্লাবাজি হতে শুরু করলো, মারপিট হয় অবস্থা। নতুন করে আসলে দেখা যেতে পারে কি, চৌকিদার উর্দিধারী, নীল উর্দিধারী চৌকিদার কিং কর্তব্য বিমূঢ় হয়ে যখন উভয় পক্ষকেই ঠেকিয়ে রাখার চেষ্টা করে, হঠাৎ করে দেখা যেতে পারে যে মৃত সন্দেহ করা হয়েছিল যে বুড়িকে, সেই বুড়ির লাশ হঠাৎ করে নড়ে ওঠে। বুড়িকে জানতে চাওয়া হয়, বুড়ি আসলে তোমার পরিচয় কি, তুমি হিন্দু না মুসলমান? বুড়ি আসলে তাদেরকে একটি স্ল্যাং ইউজ করার মতো করে বলতে শুরু করে, মর তোরা। আসলে সৈয়দ মুস্তাফা সিরাজের এটাই সার্থকতা। একটি শিক্ষিতহীন, অশিক্ষিত, ক্ষয়িষ্ণু, খরবুটে, ছেঁড়া কাপড় পরা, বেটে লাঠি নিয়ে বেঁচে থাকা বুড়ি, যে বুড়ির অসহায়ত্বের শিকার নিয়ে তার লাশ নিয়ে ধর্মীয় রাজনীতি হতে শুরু করেছিল, সেই বুড়ি আসলে ভারতবর্ষের প্রতীক। সেই বুড়িকেই আসলে ভারতবর্ষের নাগরিকতা হিসেবে গল্পের মধ্যে কিন্তু প্রেজেন্ট করেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তার জন্যই বুড়িকে যখন তার আত্মপরিচয় জানতে চাওয়া হয়, বুড়ি কিন্তু সবাইকে মরার জন্যই ধিক্কার দিয়েছিল। আসলে বিবেকের কাছে এটাই প্রশ্নচিহ্ন, সভ্যতার শিক্ষিত জনসমাজের কাছে এটাই প্রশ্নচিহ্ন, যে প্রশ্নচিহ্ন আসলে মানবিকতাহীন ধর্মের দিকেই আক্রমণ করে। যে ধর্মের মধ্যে মানবতা নেই, যে ধর্মের মধ্যে বিবেক নেই, যে ধর্মের মধ্যে বঞ্চিত, লাঞ্ছিত, বৃষ্টি ভেজা বুড়ির প্রতি ভালোবাসা দেখানোর কোনো সুযোগ সন্ধানী অভিপ্রায় নেই, সেখানে আবার ধর্ম কোথায়? ভারত তো আসলে সেই ধর্মের পরিচয় নয়, ভারত তো আসলে হিন্দুত্ববাদ নয়, ভারত তো আসলে মৌলবাদ নয়, ভারতবর্ষ তো সংখ্যালঘু সংখ্যা গুরুর রাজনৈতিক ধর্মীয় তরজা নয়। ভারত তো আসলে সমস্ত ভাবনার ঊর্ধ্বে উঠে তার স্বাতন্ত্র ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সর্ববিলাসী রূপরেখা নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে একতাবদ্ধ গ্রন্থন, সেটাই তো ভারতবর্ষ। এবং গল্পের মধ্যে দিয়ে সেটাই প্রকাশ পেয়েছে। আসলে এই বুড়ি চরিত্র শুধুমাত্র বুড়ি চরিত্র নয়, বুড়ি আসলে লেখকের নিজস্ব কথা, বুড়ি আসলে সৈয়দ মুস্তফা সিরাজের নিজস্ব মুখ, বুড়ি আসলে লেখকের মানসসত্তা, বুড়ি আসলে ভারতবর্ষের অপ্রকাশিত গ্রন্থন, বুড়ি আসলে ভারতবর্ষের মুখ। যে বুড়ি আসলে ক্ষয়িষ্ণু সভ্যতার মধ্যে দাঁড়িয়েও ভারত যে কখনো তার জগৎ সভ্যতার মধ্যে দিয়ে হারতে পারে না, সে কথাই বোঝানো হয়েছে। আসলে বুড়ির একটি কথা সমাজের প্রত্যেকটি দর্পরেখার মানুষের কাছেই ভারতের নাগরিকত্বের ঊর্ধ্বে উঠে ভারতের মানব সত্তার প্রকাশ পাওয়ার কথাই বলেছে। সুতরাং সৈয়দ মুস্তফা সিরাজের এই যে গল্প, যে গল্পের মধ্যে দিয়ে একটি বুড়ির পরিচয়কে কেন্দ্র করে আমার ডান দিকে হিন্দু সম্প্রদায়, আমার বাঁ দিকে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, পারস্পরিক দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব, লড়াই, এবং প্রত্যেকটি লড়াই আসলে যে তার সম্প্রদায়ের পরিচয় হিসেবে পরিচিত করাতে চাইছিল একজন বৃদ্ধা মানুষকে, সেই মানুষটি হঠাৎ ঠেলে উঠে সে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ না হয়ে ভারতবর্ষের ঐতিহ্যওয়ালা মানুষ, যে বিশ্বাস করেছিল, তার তো পরিচয় হতে পারে না। নাগরিকতাই সব থেকে বড় পরিচয়, ধর্ম কখনো পরিচয় হতে পারে না। নাগরিকতাই সব থেকে বড় পরিচয়, রাজনীতি কখনো ট্যাগলাইন ঝোলাতে পারে না। সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ, তার ধর্ম, সব কিছুর ঊর্ধ্বে উঠে মানবিকতা এবং স্বাতন্ত্র্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যওয়ালা ভারতবর্ষেই যে শেষ কথা বলবে, সে কথা সৈয়দ মুস্তফা সিরাজ বলেছিল, সে কথা সমকালীন সমাজও বলবে। তার গল্প, তার ভাবনা নিশ্চিতভাবে আমরা আগামী ক্লাসে একেবারে প্লট ধরে ধরে, লাইন ধরে ধরে জায়গায় পৌঁছাবো এবং ঐতিহ্যের ভারতবর্ষের গ্রন্থন আমরা নিজেদের মধ্যে করে পুনরুজ্জীবিত করব। এই আশ্বাস, এই বিশ্বাস থাকবে। তোমরা বাড়িতে থাকো, প্রত্যেকটি মুহূর্তে যতই ডিজিটালাইজ ক্লাস করে তোমরা বাড়িতে থাকো, ভেবো না যে কোনোভাবেই আমরা দূরে আছি। যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতির জন্যে হাত বাড়িয়ে দাও, সাহায্যের জন্য প্রত্যেকটা মুহূর্তে রয়েছি। তোমাদের জন্যই অতন্দ্র প্রহরী হিসাবে হরাইজন সবসময় রয়েছে। তোমরা পড়াশুনো করো, প্রত্যেকটা পরিস্থিতির জন্যে হেল্পলাইনে জানাও। ভারতবর্ষ বা শিকার যা কিছুই বুঝতে পারছো না, বোঝানোর জন্য আমরা আছি। তোমরা আমাদের জানাও। বাড়িতে থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আরেকটু এগোবো। ধন্যবাদ সবাইকে।